Welcome my students of class 11, especially the students of semester of class 11. তোমরা সেমিস্টার 1 পাস করে সেমিস্টার 2 তে এসেছো, এই জন্য কংগ্রাচুলেশনস। তবে একটা কথা বলি, সেমিস্টার 1 এ তো খুব সুন্দর টিক মেরে মেরে ভালো নাম্বার নিয়ে পাস করে বেরিয়ে গেছো। সেমিস্টার 2 তে কিন্তু আর সেটা চলবে না। এবার তোমার ডেসক্রিপটিভ রাইটিং এর উপরে ফোকাস করতে হবে। তোমাকে পরীক্ষা হলে বড় বড় উত্তর লিখতে হবে, এই দিকটায় তোমাদেরকে এবার মনোযোগ দিতে হবে। চলো, তার জন্যই তোমাদের আগেরবারের মতোই প্রত্যেকটা টেক্সটের সামারি করবো বলে আমি ঠিক করেছি। আগেরবারের মতো এবারও নটা টেক্সট আছে। এবারে 4টে গল্প, 2টো পোয়েম আর 3টে ড্রামা রয়েছে। 4টে গল্পের মধ্যে আজ দ্বিতীয় যে গল্পটা সেটা আমি আগে বানাচ্ছি, জিমি ভ্যালেন্টাইন। এই গল্পের নাম শুনেই মোটামুটি তোমাদের মধ্যে অনেকে উৎসাহ আগে থাকতেই ছিল, আমি বুঝতেই পেরেছি। কারণ নাম নয়, টাইটেল শুনে। ওই টাইটেলটার মধ্যে তোমাদের একটা আলাদা ইন্টারেস্ট আছে। আমি তোমাদের জিজ্ঞাসা করবো না ভ্যালেন্টাইন্স ডে কবে, তাহলে কমেন্ট বক্স এখন এই মুহূর্তে মোটামুটি ওই ক্যারিমিনেটিভ ভাষায় ব্লাস্ট করতে শুরু হতে পারে। যাকে আপাতত আমি তোমাদেরকে মূল টেক্সটে যাওয়ার আগে কয়েকটা কথা বলে রাখি। টেক্সটটা খুব মন দিয়ে শুনবে তো ঠিকই, তবে এটা যেহেতু সামারি, আমি কিন্তু বলবো টেক্সট বইটা প্রচণ্ড খুঁটিয়ে পড়বে। কারণ টেক্সট বই যে যত সুন্দর করে পড়বে সে তত সুন্দর করে কিন্তু উত্তর লিখতে পারবে। তবে পুরো টেক্সটটাকে বোঝানোটা খুব কম সময়ের মধ্যে করার জন্যই আজকের এই ভিডিওটা। অল্প সময় পুরো টেক্সটটা তোমরা বুঝে যাবে, কোনো ডাউট থাকবে না। বাকি ড্রাই ফ্যাক্টসের জন্য তোমাদের কিন্তু একবারও টেক্সট বইটা দেখে নেওয়াটাই ভালো। চলো তাহলে মেইন টেক্সটে আসা যাক। এই গল্পের যে প্রোটাগনিস্ট বা মেইন ক্যারেক্টার সেটা হচ্ছে জিমি ভ্যালেন্টাইন। আমরা প্রথম দিন দেখতে পাচ্ছি এটা একটা জেলে। জিমি ভ্যালেন্টাইন জুতোর কিছু শোল সেট করছিল, অর্থাৎ জুতোর যে তলার দিকে যে জিনিসটা লাগানো থাকে সেটাকে সেট করছিল। ওই সময় তাকে ওয়ার্ডেন এসে বলল, ওয়ার্ডেন মানে যে কিনা জেল কারাগারের যে সমস্ত কয়েদিরা থাকে তাদের দেখাশোনার কাজ করে। সে এসে বলল, তোমাকে গভর্নর ক্ষমা করে দিয়েছে, তার জন্য তোমার 4 বছরের শাস্তিটা 10 মাসে মুকুব করে দেওয়া হলো। জিমি ভ্যালেন্টাইন এটা শুনে খুব একটা খুশি হলো না, কারণ জিমির আশা ছিল আমার বাইরে এত বন্ধু বান্ধব, আমাকে বড়জোর 3 থেকে 4 মাস জেলে থাকতে হবে, সেখানে আমাকে 10 মাস থাকতে হয়েছে। এটা ওর কাছে খুব একটা ভালো লাগেনি। যাকে তারপরে বলল, আগামীকাল সকালবেলা তোমাকে গভর্নরের সই করা যে কাগজটি সেটা তোমাকে দিয়ে মুক্তি দেওয়া হবে। জিমি ভ্যালেন্টাইন উদাসীনভাবে ব্যাপারটা শুনলো। পরের দিন সকালবেলা তৈরি হয়ে গেল এবং তাকে ওই যে শংসাপত্রটা যেটা থেকে বলে দেওয়া হলো যে তাকে ছুটি দেওয়া হলো সেটা নিয়ে সে বেরিয়ে যাবে। ওই মুহূর্তেই ক্লার্ক তাকে 2টো জিনিস দিল, একটা রেলওয়ে টিকিট, 2 $5, যাতে সে তার পরবর্তী জীবনটা সোজা পথে যাপন করতে পারে। আর ওয়ার্ডেন তাকে কি দিল? ওয়ার্ডেন তাকে একটা সিগারেট দিল আর হাত মেলালো এবং জিমি ভ্যালেন্টাইন জেল থেকে বেরিয়ে গেল। জিমি ভ্যালেন্টাইন সেইখান থেকে চলে গেল সোজা একটা রেস্টুরেন্টে। সেখানে গিয়ে মুরগির মাংস আর হোয়াইট ওয়াইন এই দিয়ে তার স্বাধীনতা পুনরায় আবার উপলব্ধি করতে লাগে এবং তারপরে সেইখান থেকে ডেপো থেকে ট্রেন ধরে কোনো একটা ছোট্ট শহরে চলে যায় এবং সেইখানে গিয়ে কোনো এক বন্ধু ছিল তার, যার নাম ছিল মাইক ডোলান, তার ক্যাফেতে যায় এবং গিয়ে বলে, আমার ঘরের চাবিটা দে, বলে সে তার ঘরের উদ্দেশ্যে রওনা দিল। জিমি ভ্যালেন্টাইন তার ঘরের চাবি দিয়ে দরজাটা খুলে দেখলো ঠিক যেমন অবস্থায় শেষবারও ঘরটাকে রেখে গিয়েছিল তেমনই রয়েছে। এমনকি বেন প্রাইসের কলারের বোতামটা ছিঁড়ে গিয়ে যে জায়গায় পড়েছিল সেখানে রয়েছে। সে একটা বিরাট বড় সুটকেস বার করলো এবং সেখানে যে যন্ত্রপাতি রয়েছে বিশেষ, সেইগুলো ওই ইস্ট, ওরা যে জায়গাটা থাকে সেই অঞ্চলে কারোর কাছেই থাকা সম্ভব নয়, এমন কিছু বিরল যন্ত্রপাতি রয়েছে। এই সূত্রে 2টো জিনিস বলে রাখি, বেন প্রাইস এই গল্পের আরও একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার। উনি একজন ডিটেকটিভ। আর জিমি ভ্যালেন্টাইন যেহেতু চোর, তাই ওই সুটকেসে তার চুরি করার বিশেষ যন্ত্রপাতিগুলো রয়েছে যেগুলো তিনি নিজের হাতেই তৈরি করেছেন। তারপরে সেই ঘর থেকে খুব সুন্দর পোশাক পরে জিমি ভ্যালেন্টাইন ওইখান থেকে বেরিয়ে যায়। আর যখন বেরিয়ে যায় তখন তার বন্ধু ওই ক্যাফের মালিক মাইক ডোলান জিজ্ঞাসা করাতে সে এমন একটা ভাব করলো যেন তাকে চেনেই না। মানে এমন নয় যে তাকে না চেনার ভাব করলো, জাস্ট বোঝালো যে আমি একটা নতুন মানুষ হতে চলেছি। সেইখান থেকেও বেরিয়ে গেল। তারপরে ওইখানে ওদের ওই অঞ্চলে আরও বেশ কয়েকটা চুরির ঘটনা ঘটলো, একটার থেকে আরও বড় চুরি, আরও বড় চুরি। বেন প্রাইসের মধ্যে যেগুলো জিমি ভ্যালেন্টাইন ছাড়া আর কেউ করতেই পারে না, তাহলে এবার বেন প্রাইসের মতো ওই বড় লেভেলের ডিটেকটিভের কাজে লাগার সময় চলে এলো এবং সে ঠিক করলো আমাকে এবার থেকে তাহলে নজর রাখতে হবে, আবার জিমি নিশ্চয়ই তার পুরনো ব্যবসায় নেমে গেছে।
বেশ কয়েকটা চুরি করার পরে এবার জিমি ভ্যালেন্টাইন করেছে কিনা সেগুলো আমাদের গল্পের রাইটার বলেনি, তবে আমরা ডিটেকটিভের মাধ্যমে বুঝতে পারলাম যে এই ধরনের কাজ জিমি ভ্যালেন্টাইন ছাড়া কেউ করতে পারে না। কারণ জিমি ভ্যালেন্টাইন যখন চুরি করে কোনো একটা সিন্দুক তো কাটে না, মনে হচ্ছে কোনো চিজকে কোনো ছুরি দিয়ে কাটে, এত সুন্দর করে চুরি করে। যাকে এই বড় বড় কয়েকটা চুরির পরে জিমি ভ্যালেন্টাইন এরপরে এক ট্রেন ধরে চলে গেল একটা ছোট্ট শহরে যার নাম এলমোর, ELMORE, এলমোর, বাগমোর ঠাকমোর নয়, এলমোর। ওই এলমোরে যখন নাকি নামলো, সেইখানে নামতে না নামতেই কিছুটা পথ হেঁটে যেতেই সে দেখলো রাস্তা দিয়ে খুব সুন্দরী একটা মেয়ে পার করলো, আর ওই মেয়েটি সোজা একটা ব্যাংকের মধ্যে প্রবেশ করলো। মেয়েটিকে ব্যাংকের মধ্যে প্রবেশ করতে দেখে সে ব্যাংকের বাইরের দিকে যে সিঁড়ি ছিল সেই সিঁড়িতে একটা ছেলে দাঁড়িয়ে ছিল, ছোকরা, তাকে মেয়েটির ব্যাপারে ডাইরেক্টলি না ইনডাইরেক্টলি বিভিন্নভাবে জিজ্ঞাসা করতে লাগলো যে মেয়েটি কে, তার নাম কি। ছেলেটির থেকে ডাইমের পরিবর্তে, ডাইম মানে ওদের টাকা, খুচরো টাকা, তো একটার পর একটা ডাইমের পরিবর্তে মেয়েটির ব্যাপারে এবং ওই শহরটির ব্যাপারে তথ্য নিতে লাগলো জিমি ভ্যালেন্টাইন। জানলো কি মেয়েটির নাম অ্যানাবেল অ্যাডামস, মেয়েটিকে এই যে ব্যাংকটা দেখতে পাচ্ছ এই ব্যাংকের মালিকের মেয়ে, আর এই ব্যাংকের মালিক হচ্ছে মিস্টার অ্যাডামস। যাকে আরও টুকিটাকি ইনফরমেশন সেখান থেকে নিল। আমাদের এই হ্যান্ডসাম জিমি ভ্যালেন্টাইন তারপরে পেন্টার্স হোটেল বলে একটা হোটেলে যায় এবং সেইখানে গিয়ে যে রেজিস্ট্রার ছিল তার সাথে কথা বলতে লাগে যে এইখানে জুতোর ব্যবসা দিলে কেমন লাগে। আর জিমি ভ্যালেন্টাইন সেইখানে রেজিস্ট্রারে নিজের নামটা লিখলো রাল্ফ ডি স্পেন্সার। খেয়াল রেখো নামটা কিন্তু চেঞ্জ করে দিল, হয়তো ওর মেন্টালিটিও চেঞ্জ হয়েছে। যাকে এই নামটা নতুনভাবে লেখার পর তার থেকে বিভিন্ন খোঁজখবর নিতে লাগলো এখানে জুতোর ব্যবসা কেমন চলবে। উনি তো এটাও বললেন যে এইখানে কোনো এক্সক্লুসিভ জুতোর দোকান নেই, অর্থাৎ শুধুমাত্রই জুতো বিক্রি হবে এমন কোনো দোকান নেই। অন্যান্য ড্রাই গুডসের সাথে বিভিন্ন সরঞ্জাম বিক্রি হয়, সেখানে জুতো বিক্রি হয়, অর্থাৎ পার্টিকুলারলি জুতোই বিক্রি হয় এমন কোনো দোকান নেই। জেনে উনি খুশি হলেন। এখানে একটু থেমে তোমাদের সাথে একটু কথা বলে নিই। আচ্ছা, তোমাদের মধ্যে কেউ কি অলরেডি জিমি ভ্যালেন্টাইনের মতো কিছু করছো? তাহলে জিমি ভ্যালেন্টাইনের মতো যদি কিছু করো তাহলে জিমি ভ্যালেন্টাইন বর্তমানে যে কথাটা করছে, যে বিজনেসটা করছে সেগুলোও করো, অর্থাৎ যেটা করছে ওটা যদি করে থাকো আর যেটা জিমি ভ্যালেন্টাইন শুরু করলো ওটাও কিন্তু শুরু করে দাও। আর পাশে আরও দুটো কাজ করতে হবে তোমাকে। এক, সাবস্ক্রাইব না করা থাকলে এক্ষুনি করে দাও। লাইক করো নি, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলবে না। এলমোরে আসার পরে একটা গোটা বছর কেটে যাওয়ার পরে জিমি ভ্যালেন্টাইন তিনটে জিনিস অর্জন করলো। এক, তার ব্যবসার উন্নতি। দুই, সামাজিকভাবে পরিচিতি। তিন, তার অ্যানাবেলের সাথে বিয়েটা ঠিক হয়ে যাওয়া। হ্যাঁ, মিস্টার অ্যাডামস তাদের বিয়েতে সম্মতি দিয়েছেন, অর্থাৎ তাদের বিয়েটা হবে, এবং কবে হবে? 2 সপ্তাহের মধ্যে হবে। সেটা কি করে জানলাম? এইখানেই জিমি ভ্যালেন্টাইন তার পুরনো এক বন্ধুকে চিঠি দিচ্ছে যার নাম বিলি। তাকে চিঠিতে লিখছে যে বন্ধু, আমি আমার পুরনো ব্যবসা বা পুরনো পেশা পুরোপুরি ছেড়ে দিচ্ছি, অর্থাৎ চুরি করার কাজটা পুরোপুরি ছেড়ে দিচ্ছি। আমি পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েকে ভালোবাসি এবং সেও আমাকে বিশ্বাস করে। আমরা 2 সপ্তাহের মধ্যেই বিয়ে করতে চলেছি। তাই আমার যে পুরনো যন্ত্রপাতির বাক্স রয়েছে যেটা $900 মূল্য, এবং সেটা তুই $1000 খরচা করলেও বানাতে পারবি না কোথাও থেকে, এটা এতটাই স্কিলফুলভাবে তৈরি করা রয়েছে, এই টোটালটা আমি তোকে দিয়ে যেতে চাই। তাই লিটল রকে সুলিভানের বাড়িতে দেখা করি চল একদিন, এবং সেই দিনকে তোকে আমি এটা দিয়ে দিই। যেই দিন রাতে এই চিঠিটা তার বন্ধুকে লিখলো, কপালটা এতটাই খারাপ, পরের দিন সকালবেলায় এলমোরে চলে এলো বেন প্রাইস। কেন? জিমি ভ্যালেন্টাইনকে ধরবে বলে। বিভিন্ন দোকান, বিভিন্ন জায়গা থেকে জিমি ভ্যালেন্টাইনের বর্তমান নাম, বর্তমান পেশা, এবং তার যে 2 সপ্তাহের মধ্যে বিয়ে হতে চলেছে মিস অ্যানাবেল অ্যাডামসের সাথে, তাও আবার ওই ব্যাংকার মিস্টার অ্যাডামসের মেয়ের সাথে, এতে তার সন্দেহ এবং তার ধারণা আরও বেশি সঠিক হতে লাগলো যে ও আচ্ছা, তুই ব্যাংকারের মেয়েকে বিয়ে করবি, এই ধরনের চিন্তা ভাবনা অলরেডি বেন প্রাইসের মাথায় এলো। অর্থাৎ ও ধরেই নিল যে জিমি ভ্যালেন্টাইন নিশ্চয়ই শুধরায়নি এবং সে তার পুরনো পেশায় উন্নতি করার জন্য এই ধরনের কিছু করছে। পরের দিন জিমি ভ্যালেন্টাইন অ্যাডামসের বাড়িতে খাওয়া দাওয়া সেরে ঠিক করলো অ্যাডামসরা সবাই তো ব্যাংকেই যাচ্ছে, তাহলে আমি ওইখানে ওদের সাথে ব্যাংকে তো যাবই, এবং সেখান থেকে আমি লিটল রকে যাব। সেখান থেকে আমি আরও 2টো কাজ করব। এক, আমার বিয়ের স্যুটটা অর্ডার দেব,
দুই, মিস অ্যানাবেল অ্যাডামসের জন্য কোনো গিফটও তোমাকে দিতে হবে, তাই একবারে দুটো কাজ সেরে নেব। আরও একটা কাজ তার মাথায় আছে, সেটা আর ওদেরকে বললো না। সেটা কি, তার বন্ধু বিলিকে তার সুটকেসটাও দেবে। তাই কি করলো, ওইখান থেকে বেরোনোর সময় যখন ব্যাংকে যাচ্ছে সবাই মিলে, মাঝখানে দাঁড়ালো সে প্লেন্টার্স হোটেলে, যেখানে নিজের রুমটা ছিল, সেইখান থেকে তার ওই ভারী সুটকেসটা নিয়ে এলো, আবার তাদের সাথে ব্যাংক পর্যন্ত গেল। ব্যাংক পর্যন্ত যেই গেল, বেন প্রাইস দেখলো সবাই মিলে ব্যাংকে ঢুকছে, আর জিমি ভ্যালেন্টাইন যেমনি হ্যান্ডসাম তেমনি নম্র। ব্যাংকের যে ক্লার্ক বা অন্য যে সমস্ত পদস্থ কর্মচারী ছিল, সবাইকে খুব সুন্দর করে গ্রিট করছে, ওয়েলকাম করছে। এবং সবাই যেহেতু জানে মিস্টার অ্যাডামস অর্থাৎ ব্যাংকের যে মালিক, তার অবু জামাইও, তার জন্য সবাই ওকে বেশ সুন্দর করে স্বাগতম জানাচ্ছে। ওইখানে খুব সুন্দর একটা পরিস্থিতি রয়েছে, এবং তারই মাঝখানে মিস্টার অ্যাডামস তার গর্বের তৈরি এক সিন্দুক, সেটা সবাইকে দেখাচ্ছে। কারণ ও নিজে একটা নতুন এমন সিন্দুক বানিয়েছে যেটা কম্বিনেশন লক এবং টাইম সেটিং করা, দুটো না ম্যাচ করলে ওটাকে খোলা যাবে না। এটা সবাইকে ডেকে ডেকে দেখাচ্ছে মিস্টার অ্যাডামস, যেহেতু নতুন একটা কিছু বানিয়েছে, এবং এটাও বলছে যে এটা ভাঙার ক্ষমতা এই অঞ্চলে কারণ নেই, ওয়েস্ট ওরা যে অঞ্চলটা থাকে সেইখানে কেউ পারবে না। এই কথাটা সবার সামনে বলছে, এবং আমাদের জিমি ভ্যালেন্টাইনকে আরও সুন্দর করে বর্ণনা করছে যে এটা কি করে তৈরি, এটা কেউ ভাঙতে পারবে না, এর বিশেষত্ব কি, সব বলছে। জিমি ভ্যালেন্টাইন উদাসীনভাবে ব্যাপারটা শুনছে ঠিকই, কিন্তু ওকে বুঝতে দিচ্ছে না যে ও একদম ইন্টারেস্ট নেই, জাস্ট শুনতে হয়, শ্বশুরমশাই বলছেন তাই শুনছে আর কি। এটা শোনার কিছুক্ষণ পরে বেন প্রাইস এদিকে বাইরে সিঁড়ি রেলিংয়ের ধারে দাঁড়িয়ে রয়েছে, পুরো বিষয়টা দেখছে। হঠাৎ করে কোনো মহিলাদের চিৎকার শোনা গেল। কি, জানা গেল যে মিস্টার অ্যাডামসের মেয়ে অ্যানাবেল অ্যাডামসের তো আরও একটা মেয়ে আছে, তার দুটো মেয়ে আছে, একটা মেয়ে আগাথা, অর্থাৎ মিস্টার অ্যাডামসের নাতনি দুটো, একটা মেয়ে একটা আগাথা। মেয়ের বয়স হচ্ছে 9 এবং আগাথার বয়স হচ্ছে 5। বড় মেয়েটি 9 বছর বয়সী মেয়ে বলে যে মেয়েটি আছে, সে 5 বছর বয়সের মেয়েটিকে খেলার ছলে আগাথাকে ভল্টের মধ্যে পুড়ে দেয়। এবার তোমাদের এখানে কনফিউশন হতে পারে কে কাকে ভল্টের মধ্যে পুড়েছিল। একটা কথা মাথায় রাখবে, মেয়ে বলে মেয়েটি আগাথাকে গেঁথে দিয়েছিল, এই কথাটা মাথায় রাখতে পারবে। মেয়ে বলে মেয়েটি আগাথাকে গেঁথে দিয়েছিল। এবার বলো কে কাকে ওইখানে পুড়তে পারবে? ভাই যার বয়স 9 তারই ক্ষমতা আছে ওকে ওইখানে পুড়ে দেওয়ার। তো খেলার ছলে ওইখানে পুড়ে দিয়েছিল এবং আটকে দিয়ে কম্বিনেশন লকটাকে সেট করে দিয়েছে এমনভাবে যে আর কেউ খুলতে পারছে না। ওই মুহূর্তে চারিদিকে তাদের যে মেয়ে অর্থাৎ মিস অ্যানাবেল অ্যাডামসের যে দিদি এবং অ্যানাবেল অ্যাডামস প্রত্যেকে কান্নাকাটির হইচই সেরে ফেললো সেইখানে। আর সবার মধ্যে এই মুহূর্তে একটা টেনশন যে এটা তো আর কেউ খুলতেই পারবে না। এমনকি মিস্টার অ্যাডামসও বলল যে এটা তো কেউ খুলতে পারবে না, আমাদের এই ওয়েস্ট বা আমাদের এই চত্বরে যত মানুষ আছে কারোর ক্ষমতা নেই। ওই সময় মিস অ্যানাবেল অ্যাডামস ক্ষীণ আশা নিয়ে তার হবু স্বামী অর্থাৎ জিমি ভ্যালেন্টাইনকে বলল, তুমি পারবে না কিছু করতে, তুমি কি পারবে না? তখন জিমি ভ্যালেন্টাইন তার কোটটা খুলল, তাকে বলল, তোমার যে রোজ পিনটা রয়েছে ওটা আমাকে দাও। ওই মুহূর্তে অ্যানাবেল অ্যাডামস বুঝতে পারছে না ও রোজ পিন নিয়ে কী করবে। যাকে বলল তাই হাতে তুলেও দিল। জিমি ভ্যালেন্টাইন সেটা তার গেঞ্জির পকেটের মধ্যে ভরল, কোটটা খুলে হাতাটাকে টানলো, টানার পরে সে তার যে সুটকেসটা ছিল সেটাকে ভল্টের সামনে রাখলো। আর তার কাছে এই মুহূর্তে পাশে কে আছে না আছে সমস্ত কিছু উপেক্ষা করে ওই যে রাল্ফ ডিসপেন্সার নামক গ্রুপটি ছিল ওই মুহূর্তে সেটা মুছে গেল পৃথিবীর থেকে। ওই মুহূর্তে তার জায়গায় এলো আবার সে পুরনো জিমি ভ্যালেন্টাইন। তার সমস্ত রেকর্ড সে ভেঙে দিয়ে আবার সেই পুরনো কায়দার শীষ বাজাতে বাজাতে একটা মাত্র যন্ত্র দিয়ে সেটাকে খুলে মাত্র 10 মিনিটের মধ্যেই আগাথাকে ওইখান থেকে বার করে নিল। তার যত সিরিয়াল চুরি রেকর্ড ছিল সে নিজের হাতে নিজের রেকর্ড ভাঙলো। তারপরে জিমি ভ্যালেন্টাইন বুঝতে পারলো যে ওর এই মুহূর্তে যা হওয়ার হয়ে গেছে। তাই আবার আগের মতো পুরনো জিমি ভ্যালেন্টাইন চারিদিকে কোনো কিছুকে উপেক্ষা করে সমস্ত কিছুকে উপেক্ষা করে সেখান থেকে বেরিয়ে গেল আস্তে আস্তে। এবং বাইরের থেকে যখন নাকি বেরিয়ে যাচ্ছে পেছন থেকে কেউ একটা রাল্ফ বলে ডেকেছিল। জিমি ভ্যালেন্টাইন আর তাকালো না, কারণ জানে আর মুখ দেখানোর মতো আমার কিছু নেই। যতই ও হিরোইক একটা কাজ করে কিন্তু কাজটা যেটা করেছে সেটা যে হিরোরা না ভিলেইনরা বা চোররা করে সেটাও বুঝতেই পেরেছিল, যে সবাই বুঝেই গেছে আমার পরিচয় কী। তারপরে বেন প্রাইসের সঙ্গে দেখা হলো। বললো, বেন শেষ পর্যন্ত তুমি আমাকে পেয়েই গেলে বলো। বেন প্রাইস তখন যেটা করলো সেটা আরও বেশি আশ্চর্যের। বেন প্রাইস তখন বলল,
আপনার বোধহয় কোথাও ভুল হচ্ছে, আমি কিন্তু আপনাকে চিনতে পারছি না। আমার মনে হয় বাইরে যে একটা ঘোড়ায় টানা গাড়ি রয়েছে সেটা আপনার জন্য অপেক্ষা করেছে আমি শুনলাম, বলে বেরিয়ে গেল। আচ্ছা, তোমরা যারা ভিডিওটা দেখছো এবং সাবস্ক্রাইবার কাউন্ট কিন্তু দুটো ম্যাচ করছে না, তাই আমি তোমাদের রিকোয়েস্ট করব, ভিডিও দেখছো ভালো লাগলে সাবস্ক্রাইব করতে তো কোনো টাকা লাগে না এবং তোমার এতে কোনো পার্থক্য এসে যায় না, কিন্তু আমার এই একটা সাবস্ক্রাইবার কাউন্টে অনেকটা ম্যাটার করে যায়। তাই তোমরা অবশ্যই একটু পার্থক্য তৈরি করার জন্য একটা সাবস্ক্রাইব করে দিতে পারো, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে ভালো লাগলে। আর এই রকমই ক্লাস 11 বা অন্যান্য ক্লাসের ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলে কিপ কামিং। আর গ্রামাটিক্যাল যত ভিডিও দরকার দেখবে প্লেলিস্ট তৈরি করেছে গ্রামার, সেখানে সমস্ত কিছু তোমরা দেখতে পাবে। চলো আজ তবে এইটুকুই থাক, বাই কথা পরে ভিডিও হবে। গুড বাই অ্যান্ড নেক্সট টাইম বাই।